গান লেখা এই বিষয়টা কিভাবে রপ্ত করলেন? কারণ গান তো আসলে এখানে একটা তালের ব্যাপার আছে, একটা গ্রামার আছে। হ্যাঁ, সেই বিষয়টা কিভাবে রপ্ত করলেন? গানটা আসলে আমি আগে থেকে চাইতাম যে আমি যদি একটা গান লিখতে পারতাম। মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে মাথায় একটা সুর নিজের মতো করে মানে আমি গাইতেছি। মানে এভাবেই হচ্ছে মূলত গান লেখার চেষ্টাটা শুরু হয়। তারপর যখন ঢাকায় এলাম, মানে আমি এর আগে অনেক গান লিখছি। টাঙ্গাইল থেকে যখন ঢাকায় হ্যাঁ আসলেন। হ্যাঁ, ঢাকায় এলাম তখন গান যে লেখা শুরু করছি, এখন দেখি যে যারা গান বুঝে, যাদের ছন্দ জ্ঞান মাত্রা আছে, তাদের কাছে যখন নিয়ে যাই, যখন এই বিষয়ে আমি বুঝি, তখন হচ্ছে দেখি এগুলো গান হয় নাই। আচ্ছা। তখন এগুলো ছিঁড়ে আবার নতুন করে শুরু করি ঢাকা থেকে। হ্যাঁ, আবার নতুন চন্দ্রমাত্রা করে শিখে গান হ্যাঁ, লিখলেন। গান লেখা শুরু। হ্যাঁ। এরপর শুরুটা তো অনেক কষ্ট হয়েছে। দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার সাইফুল বারীর কাছে। ভাইয়া, যেমনটি বলছিলাম যে গীতিকার হয়ে ওঠা এটা তো আসলে একটা জার্নির মধ্য দিয়ে যেতে হয়। কবে থেকে মনে হলো যে শব্দগুলো আসলে মাথার ভেতর এত বেশি দানা পাকছে এবং সেগুলো কাগজে লিখে রাখাটা ভীষণ জরুরি? আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকেই হচ্ছে লেখালেখিটা আমার শুরু। মানে চেষ্টা আচ্ছা। করতাম। তখন হচ্ছে কবিতা লিখতাম, কবিতা দিয়েই শুরু। কবিতা না ছড়া? আমার হচ্ছে প্রথম প্রকাশিত হয়েছিল ছড়া, আচ্ছা। বইমেলাতে একটা ম্যাগাজিনে। আচ্ছা। এটা হচ্ছে কাঠবিড়ালিকে নিয়ে, লেখা মনে পড়ছে না। এভাবেই শুরুটা কত হয়েছিল। সালের কথা সেটা? এটা তো হবে 15 বছর, 15 বছর মানে আগে আপনার হবে। বয়স যখন 15 ছিল না না তখন? না 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 15 বছর আগে? হ্যাঁ, 15 বছর আগের ঘটনা আচ্ছা, এটা। আচ্ছা। তখন আমি একটি ছড়া লিখেছিলাম, এটা হচ্ছে ওই একটা ম্যাগাজিনে ছাপা হয়েছিল বইমেলাতে। হ্যাঁ। তারপর আস্তে কেমন আস্তে লেগেছিল নিজের নাম ছাপার অক্ষরে দেখতে? অসাধারণ। মানে আমি তো যখন প্রকাশ হওয়ার আগে আমি তো মানে ঘুমাইতে পারতেছি না যে এই লেখাটা এক্সাইটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, কবে ছাপা হবে, আমি কবে ম্যাগাজিনটা হাতে পাবো। তারপরে আমি বইমেলায় আমি তখন গ্রামে থাকি। আমার গ্রাম হচ্ছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কান্তারপল্লী। আচ্ছা। আমি সেখানে থাকি। তখন সেখান থেকে আমি কিভাবে বইমেলায় আসি, হ্যাঁ, হ্যাঁ। তা আমাদের একদম গ্রাম। তখন আমার এক ফ্রেন্ড ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ। ওনাকে বললাম যে এই স্টলে ম্যাগাজিনটা আছে, তুমি একটু আমাকে কুরিয়ার করে দিও। আচ্ছা, পরে আচ্ছা। সে আমাকে কুরিয়ার করে দিয়েছিল। তারপর এভাবে ফ্যামিলি সবাইকে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিলেন? হ্যাঁ, সবাই খুশি হয়েছে। সেই শুরু হলো হ্যাঁ, ছড়া সেই কবিতার মধ্য হ্যাঁ, দিয়ে। সেই থেকে তারপর শুরু। গান লেখা এই বিষয়টা কিভাবে রপ্ত করলেন? কারণ গান তো আসলে এখানে একটা তালের ব্যাপার আছে, একটা গ্রামার আছে। হ্যাঁ, সেই বিষয়টা কিভাবে রপ্ত করলেন? গানটা আসলে আমি আগে থেকে চাইতাম যে আমি যদি একটা গান লিখতে পারতাম। মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে মাথায় একটা সুর নিজের মতো করে মানে আমি গাইতেছি। মানে এভাবেই হচ্ছে মূলত গান লেখার চেষ্টাটা শুরু হয়। তারপর যখন ঢাকায় এলাম, মানে আমি এর আগে অনেক গান লিখছি। টাঙ্গাইল থেকে যখন ঢাকায় হ্যাঁ আসলেন। হ্যাঁ, ঢাকায় এলাম তখন গান যে লেখা শুরু করছি, এখন দেখি যে যারা গান বুঝে, যাদের ছন্দ জ্ঞান মাত্রা আছে, তাদের কাছে যখন নিয়ে যাই, যখন এই বিষয়ে আমি বুঝি, তখন হচ্ছে দেখি এগুলো গান হয় নাই। আচ্ছা। তখন এগুলো ছিঁড়ে আবার নতুন করে শুরু করি ঢাকা থেকে। হ্যাঁ, আবার নতুন চন্দ্রমাত্রা করে শিখে গান হ্যাঁ, লিখলেন। গান লেখা শুরু। হ্যাঁ। এরপর শুরুটা তো অনেক কষ্ট হয়েছে। যেমন বিভিন্ন কোম্পানিতে আমি গেছি, ঘুরছি। ঘুরতে ঘুরতে লিরিক দেখা যাচ্ছে যে দিচ্ছি গান হচ্ছে না, ঘুরাচ্ছে যে আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে দেখা যাচ্ছে। যে মগবাজার যে আছে মিডিয়াগুলি, যেখানে আমাদের স্টুডিও। হ্যাঁ স্টুডিও, এইখানে দিনের পর দিন, সন্ধ্যার পর মানে প্রতি সন্ধ্যায় প্রায় আসা হতো। গান আর হচ্ছে না। এভাবে এভাবে করতে করতে হঠাৎ একটা গান করার সুযোগ পেলাম। গানটা হচ্ছে ক্লুজাবান তারকা রিঙ্কু ভাই, মশিউর রহমান রিঙ্কু ভাই, আচ্ছা, ওনাকে আচ্ছা। হয়তো বা চেনেন। হ্যাঁ। রিঙ্কু ভাইয়ের কাজটা করলাম। গানের প্রথম নামটা কাজ। হ্যাঁ, প্রথম কাজ। তারপরে লেভেলটা বড়, শিল্পীও বড়। হ্যাঁ। লেভেলটা ছিল জি সিরিজ, গানের নাম হচ্ছে মন পাখিটা। এটা দিয়েই হচ্ছে আমার শুরু হ্যাঁ, একদম। ইন্ডাস্ট্রির সাথে কাজ শুরু হলো হ্যাঁ হ্যাঁ, আপনার। গানটি সুর সঙ্গীত করেছিলেন আমাদের অমিত কর দাদা। হ্যাঁ, এই কাজটি পাওয়ার আগে কত বছর এই যে স্টুডিওতে আসা যাওয়া, যোগাযোগ করবার চেষ্টা, নিজের কোনো গান তৈরি হয়েছে কিনা, এই যে একটা প্রয়াস, এটা কত বছর চলেছে? এটা আমার 3 বছরের মতো চলছে, 3-3.5 অনেকটা বছর। দিন তো। হ্যাঁ হ্যাঁ এতটা দিন আপনি ধৈর্য ধরে থাকলেন কিভাবে? অপেক্ষা তো অনেক কষ্টের। হ্যাঁ, সবাই বলে যে আমার ধৈর্য আছে। যেমন আমার এক কলিগ সেদিন বলতেছে যে মানে একটা গান দিয়ে রাখছি,
গানটা এখনো হয় নাই, অপেক্ষা করতে করতে গানটা রিলিজ হয়ে গেছে। বলতেছে যে ভাই আপনি পাথরে ফুল ফুটাইলেন। আচ্ছা, তখন কি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন আপনার সেই 3 বছর সময়টাতে? হ্যাঁ, আমি তখন সাংবাদিকতা করতেছি, গান লিখতেছি। ও এর মাঝে হচ্ছে আমি 7টা বইও সম্পাদনা করে ফেলছি। আচ্ছা, ওই আমি যখন কবিতাটা লেখা শুরু করছিলাম, ওই যে সরাটা, তারপরে আমি হচ্ছে 7টা বই সম্পাদনা করলাম। ওইগুলো এখন রকমারিতে আছে, সেল হচ্ছে। তা এই বই করতেছি, পাশাপাশি যে বইমেলার সাথে যোগাযোগ, আমার বইমেলায় যাচ্ছি, আসতেছি। আবার এদিকে হচ্ছে মগবাজারে মিডিয়ার মানুষের সঙ্গে আমার যোগাযোগ। এইভাবে ধীরে ধীরে আমার গানগুলা হয়ে গেল আর কি। এখন দেখা যাচ্ছে যে কন্টিনিউ কাজ করতেছি, প্রতি মাসে রিলিজ হচ্ছে, গীতিকার হিসেবে কাজ করা হচ্ছে এখন বেশি। তো সাংবাদিকতায় কাজ করলে যেটা হয় যে অনেক শব্দ, মানে শব্দ ভান্ডারটা মানুষের সমৃদ্ধ হয়। সেই শব্দগুলো কি কখনো আপনার গীতিকার হিসেবে কাজে লাগে কিনা? হ্যাঁ, সাংবাদিকতা করলে দেখা যাচ্ছে যে আমি আমাকে অনেক নিউজ পড়তে হয়। দেখা যাচ্ছে অনেক নতুন নতুন শব্দের সাথে আমি পরিচিত হই। ওই শব্দটা আমার কাজে লাগে। রিংকু ভাইয়ের প্রথম কাজ করা হলো আপনার নিজের লেখা গানে। তারপরে তো আরো অনেক গুণী শিল্পীদের কণ্ঠে আপনার লেখা গান গেছে। তাদের নামগুলো একটু জানতে চাইবো, যদিও সবার নাম বলা সম্ভব না, কয়েকজনের উল্লেখযোগ্য নাম। ফজলুর রহমান বাবু, শফি মণ্ডল, কাজী শুভ ভাই, তারপর হচ্ছে রাজীব শাহ, রাজু মণ্ডল। আপনি একটু ভাবের গান লিখে থাকেন বা আধ্যাত্মিকতার একটা বিষয় আপনার গানের মধ্যে আছে। এটা নিশ্চয়ই একদিনে হয় না, কারণ পরিণত মস্তিষ্ক না হলে এই ধরনের গান লেখাটা খুব কঠিন। সেটা কিভাবে আসলো? আমার মনে হচ্ছে কি আধ্যাত্মিক ব্যাপারটা আমার মানে বংশগতই হবে। ছিলই সেটা রক্তে? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের দাদার বাড়িতে একটা উরস হইতো। আচ্ছা, মানে আমার দাদার বাপ, তার বাপ এটা করে আসছে। ওনারাও হচ্ছে যে আমাদের গ্রামের মানে আঞ্চলিক সাইডে বলে ফকিরান্তি গান, মানে আঞ্চলিক ভাষায় এগুলা গানও হইতো আমাদের, এখনো আমাদের বাড়িতে হয় আর কি। প্রতি বছর উরস হয়। আচ্ছা, ওইখানে শিরনি হয়, 1 মণ 1.5 মণের, এলাকার মানুষকে খাওয়ানো হয়, গান বাজনা হয়। এই যে আমার বাবাও হচ্ছে দোতারা বাজাইতে পারে। আচ্ছা, মানে ওনারা যেহেতু এই এর মধ্যে আছে, আধ্যাত্মিকতার ভিতরেই ছিলেন, মানে সেই দিক থেকে হচ্ছে আমাকেও টানতো আর কি এই আধ্যাত্মিকতা। মানে আমি যে আধ্যাত্মিকতার যে গানটা লেখি, ফুক গান লেখি, এটা মানে মানে এসে যায়। অন্তর কাবা নামে আপনার একটি গান আছে, সেই গানের একটা গভীর তাৎপর্য রয়েছে, সেটা সম্পর্কে যদি জানতে চাই আপনার কাছে। এই যে অন্তর্কাবা যে গানটা করছি, মানে অন্তর্কাবা নিয়ে বাংলাদেশে কখনো কোনো গান হয়নি, কেউ কল্পনাও করে নাই। মানে গানটা যেদিন রেকর্ডিং হয় সেদিন বাউল শফি মণ্ডল দাদু আমাকে বলতেছে যে এই গানটা শোনার পর মানুষ মনে করবে যে গীতিকার কি পরিমাণ যে ছ্যাঁকা খাইছে। মানে আমি হেসে দিছি। উনি খুব বিনয়ী মানুষ, যখন গান গাইতে গেলেন মানে আমাকে বলে গানটা গাইতে গেলাম, দোয়া করেও। আমার ব্যাপারটা দারুণ লাগছে। তারপর অন্তর্কাপাটা হচ্ছে গানটা এরকম যে অন্তর্কাপা পুইরা অঙ্কার, প্রেম জ্বালায় অঙ্গ জলে, জ্বলতে জ্বলতে জীবন শেষ, অন্তর্কাবা পুইরা অঙ্গার রইল না আর অবশেষ। অন্তর যে ভিতরে যে অন্তরের যে কাবাটা, এটা পুইরা শেষ হয়ে গেছে, আর কিছুই নাই, মানে প্রেমের জন্য। এটাই আর কি একটা ব্যর্থ প্রেমিকের গল্প। যখন আপনার কাছে বলা হয় যে কোনো একজন শিল্পীর, ধরেন যে বাউল শফি মণ্ডলের জন্য গান লিখতে হবে, তখন আপনার মাথার মধ্যে কি চলে, কি কাজ করে, কোন ভাবনাকে মাথায় রেখে গানটা লেখা হয়? তখন আমি হুট করেই গানটা লিখি না। আচ্ছা, এই যে আমাকে বলছে যে বাউল শফি মণ্ডলের জন্য লিখতে হবে, এটা আমার মাথায় হচ্ছে সেট করে রাখি। তারপর হচ্ছে যে ঘুরতেছি ফিরতেছি, হুট করে আমার একটা লাইন চলে আসবে, আসে, এটা তো উপর থেকে আসে, যেটা আমার মনে হয়। এই যে একটা শব্দ আসে বা একটা লাইন আসে, তখন থেকেই হচ্ছে লিখি। হয়তো গান লিখতে লিখতে কখনো এমনও তো হয় যে সুরটাও আসে, তো নিজে কখনো আপনার সুর করা হয়েছে? আমি কখনোই গানে সুর করিনি, কিন্তু হচ্ছে আমার এমনও হয়েছে যে মাথায় একটা সুর ঘুরতেছে, এভাবে করতেছে, তখন আমি ওই সুরের উপরে লিখে ফেলছি। আচ্ছা, সুরের উপরে গানটা লিখে ফেলেছেন, কিন্তু পরবর্তীতে ওই গানের সুর আর না, ওইটা রাখি নাই।
কারণ দেখা যাচ্ছে কোম্পানির সঙ্গে কাজ করতেছি, লিরিক্স চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা। এভাবে। কখনো এমন হয়েছে যে গানটা আপনি লিখলেন, লেখার পরে গানটা যখন সুর হলো এবং গাওয়া হলো, একদম সবশেষে গানটি শুনবার পরে আপনার প্রত্যাশাটা পূরণ হয়নি, যে এই গানের জন্য আসলে যা আপনি ভেবেছিলেন আপনার প্রত্যাশা মতো গানটি হয়নি? এইটা তো শুধু একবার না, এটা বহুবার হ্যাঁ, বহুবার হচ্ছে, এখনো হচ্ছে। আচ্ছা। মানে আমি তৃপ্তি পাই না, কারণ যদি মানে কাজগুলো যদি আমি নিজ দায়িত্বে যদি না করতে পারি, যে গানগুলো দেখা যাচ্ছে যে টিউন করতে যে মানে ভাল লাগে না, টিউন ভাল লাগে না, মিউজিক ভাল লাগে না। কিন্তু তো যখন কমার্শিয়াল কাজগুলো করি তখন তো আমি বলতে পারি না, আচ্ছা প্রডিউসারের ডিমান্ড, আচ্ছা চাচ্ছে হোক, সমস্যা নেই, আমি চুপ থাকি। এভাবেই হচ্ছে। গীতিকারের নামটা অনেক সময় আড়ালে থেকে যায়, এটা অনেকটাই হয়, এবং সে অনেকের অভিযোগও থাকে যে গীতিকারের নামটা আসে না সচরাচর সামনে। এটা কখনো আপনাকে ভাবায় কিনা, কষ্ট দেয় কিনা? না আসলে কি আমরা মানে আমার কথা বলি, আমি বেছে নিছি হচ্ছে মানে ধরেন ক্যামেরার পিছনের হ্যাঁ, পর্দার ব্যাপারটা, আড়ালের হ্যাঁ, কাজ। পর্দার আড়ালের কাজ। এটা নিয়ে আফসোস করার কিছু নেই। হ্যাঁ, না আসলে তাতে কোনো না না আক্ষেপ নেই। না, কোনো আক্ষেপ নেই, কারণ হচ্ছে আমি তো লিখে যাচ্ছি, আমার গান মানুষ শুনছে, মানে এইটাই আমার আনন্দ, আমার ভালো লাগা যে আমি ফোক গান যেহেতু লিখি, আমার গানে মানে কিছু কিছু গানে হচ্ছে একটা মেসেজও থাকে, যে যে সাইফুল বাড়ি ভেবে বলে দয়াল গুরুর চরণ তলে, আচ্ছা। আপনত্ব বিলীন করলে তার হয় না মরণ। মানে নিজের নামটা হ্যাঁ, থাকেই সেখানে, নিজের হ্যাঁ, দর্শন। মানে এই যে আমি যেমন হচ্ছে বলে দিচ্ছি, একটা মেসেজ দিয়ে দিচ্ছি, এরকম যে এটা তো পৌঁছাচ্ছে মানুষের কাছে। সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক কাজী শুভ ভাইয়ের সাথে আপনার বেশ কিছু প্রজেক্টে কাজ করা হয়েছে, যেগুলো সম্পর্কে একটু জানতে চাই। এবং শুভ ভাই আপনাকে বেশ সাহায্য করেছে, সবসময় সহযোগিতা করেছে, সেই জায়গাগুলো নিয়ে যদি কিছু বলতে চান। কাজী শুভ ভাই আমার খুবই প্রিয় একজন মানুষ, মানে যেখানেই যাই বা উনি যদি কখনো কোথাও লাইভও করে বা আমি যদি কানেক্ট থাকি ওনার সাথে, সবার সঙ্গে পরিচয় করায় দেয় যে সাইফুল ভাই আমার খুব কাছের ছোট ভাই। এবং কি মিউজিক ইন্ডাস্ট্রিতে শুভ ভাই আমার গান নিয়ে শুরুর দিকে উনি নিয়ে আমার গান করেছেন, একটা গান করেছেন, গানের নাম হচ্ছে দুঃখ কোথায় তুই। আচ্ছা। তারপরেও হচ্ছে ওনার সঙ্গে আমার কন্টিনিউ কাজ চলতেছে, যে আরো বেশ কিছু কাজ করছি। একটা কাজ শুরু করেছেন হচ্ছে আমাদের প্লাবন কুরাইশি ভাই। উনি এভাবেই উনি মানে আরো কয়েকটা 4-5টা কাজ আমার কাছে আছে শুভ ভাইয়ের, এগুলো হচ্ছে ধীরে ধীরে করবো। সামনের মাসেও একটা রেকর্ডিং আছে, এটা দারুণ একটা গান। আচ্ছা। ফার্স্ট বিটের ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা, কারণ উনি আমাকে খুবই স্নেহ করেন, উনি লেখালেখির ব্যাপারে আমাকে অনেক সাপোর্ট করেন। এই ধরনের সহযোগিতার মানুষগুলো পাশে থাকলে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। তারপর আরেকটা কথা, এইখানে হচ্ছে আরেকটা কথা হচ্ছে, আমাকে লেখালেখির বিষয়ে যে ছন্দমাত্রা জ্ঞানগুলো, এগুলো আমার পুরোটাই হচ্ছে গীতিকবি নিহার আহমেদ ভাইয়ের কাছ থেকে শেখা। উনি হচ্ছে আমাকে হাতে কলমে শিখিয়েছেন, মানে যখন লেখালেখিটা শুরু করি তখন। তারপর আরেকজন আছে হচ্ছে আমাদের এসআই শহীদ ভাই, উনি আমাকে দারুণ সাপোর্ট করেন। যখন ওই দৌড়াদৌড়ি করার পর যখন ওনাদের সঙ্গে আমার পরিচয়টা হলো, তারপর মানে ধীরে ধীরে হচ্ছে আমার পথটা একদম সহজ হয়ে গেল আর কি। গীতিকার হিসেবে কাজ করলে তো একটা নিশ্চয়ই রেমুনারেশন পাওয়া যায়, তো সেটার জন্য কখনো অপেক্ষা করতে হয় বা সেটা কখনো বাকিতে রেখে দিয়েছে মানুষ, এমন হয়? হ্যাঁ অবশ্যই, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে গীতিকারের ক্ষেত্রেই হচ্ছে এই জিনিসটা ঘটে, এই অনীহাটা থাকে। হ্যাঁ অনীহাটা থাকে। গীতিকাররা তো অনেক দিক থেকেই বঞ্চিত, দেখা যাচ্ছে যে ইউটিউবে গান আপলোড করছে, নাম দিতে ভুলে গেছে, বা একটা শিল্পী কোথাও গান গাইতেছে, নাম নেই। আবার হচ্ছে যখন সম্মানীর ব্যাপারটা আসে, এখানেও সবার মানে শিল্পী পেমেন্টটা দিতে পারতেছে, মিউজিক যে করতেছে তারটা দিতে পারতেছে, আচ্ছা আপনারটা কালকে দিচ্ছি, দেওয়ার পরে এই যে দিলাম, এই একটা সম্মানী দিলাম চা খাওয়ার জন্য, কিছু মনে করেন না, এবারের মতো এটা রাখেন, পরে যখন আমরা বড় বাজেটে কাজ করব তখন সম্মানী অপেক্ষাকৃত কম থাকে। হ্যাঁ, এমনি সামনের দিনগুলো নিয়ে পরিকল্পনা কি? আমি আরো অর্থবহ এবং মানসম্মত গান লিখে যেতে চাই, এবং বাংলা সংস্কৃতিতে আমি আরো নিবেদিত হতে চাই, এটাই হচ্ছে আমার সামনের পরিকল্পনা। আপনার পরিকল্পনার বাস্তবায়ন হোক, সেটাই আমাদের চাওয়া। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন সব সময়। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনের দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ লেখক আন রেডক্লিফের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ঘরে স্বাগত জানানোর কেউ না থাকলে বিষণ্ণতাই সঙ্গী হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।